স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লক্ষ্যভেদ। আমরা আজকে অঙ্ক করব। কিসের অঙ্ক করব? প্রাথমিক ধারণা। কতদিন ধরে প্রাথমিক ধারণা চলছে। অঙ্কের পালা চলে এসেছে। নিশ্চয়ই চ্যাপ্টারটা পড়ে ফেলেছো। ভিডিওস আছে ইউটিউবে অ্যাভেলেবল। যারা অ্যাপে ক্লাস করছো, অ্যাপেও নিশ্চয়ই তোমরা ক্লাসটা করে ফেলেছো। অফলাইনেও যারা ক্লাস করছো তারা নিশ্চয়ই চ্যাপ্টারটাকে ভালো করে পড়ে শেষ করে ফেলেছো। কারণ এই চ্যাপ্টার থেকে অঙ্কই আসবে, আমাদের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এর আগে পার্ট 1 এসেছিল, আজকে পার্ট 2 অঙ্কের। ঠিক আছে, তো কি কি কনসেপ্ট আছে নিশ্চয়ই মনে আছে। একবার কুইকলি তোমাকে টার্মগুলোর সঙ্গে পরিচিত করিয়ে দিচ্ছি, যাতে তোমার একদম মাথা সমস্ত অ্যাক্টিভ মাইন্ডে চলে আসে কি কি টপিক ছিল এই চ্যাপ্টারটাতে। কারণ হয়তো ভুলে গেছো, তাই না? এখন হয়তো অন্য চ্যাপ্টার পড়ছো বা হয়তো পড়াশোনায় বন্ধ করে দিয়েছো, কে বলতে পারে। তো টার্মগুলো যেন মনে করে নেওয়া খুব জরুরি। চলো একবার টার্মগুলোর সঙ্গে কুইকলি চোখ বুলিয়ে নিই। প্রথম ছিল তাৎপর্যপূর্ণ সংখ্যা, তাই তো, সিগনিফিকেন্ট ফিগার, তাই তো। আচ্ছা, তারপরে যে জিনিসটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। টপিক গুলো বলে দিচ্ছি। ডাল্টনের পরমাণুবাদের পরে এসেছিল আমাদের যে এই অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ভর, মলিকুলার ওয়েট বা আণবিক ভর, সরি অ্যাটমিক নাম্বার বলছি, অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর, মলিকুলার ওয়েট বা আণবিক ভর। এই জিনিসগুলো কি, এর ডেফিনেশনটা কি, এর মানেটা কি, এখান থেকে কি সিগনিফিকেন্সে পৌঁছতে পারি, এবং এগুলো ক্যালকুলেট কেমন করে করে, রাইট? এগুলো ছিল। তারপরে ছিল 5টা ল অফ কেমিক্যাল কম্বিনেশনস। 5টা ল, রাসায়নিক সংযোগের 5টা সূত্র: ভরের নিত্যতা সূত্র, স্থির অনুপাত সূত্র, গুণ অনুপাত সূত্র, মিথুনুপাত সূত্র এবং গেলুসেকের গ্যাস আয়তন সূত্র। সঙ্গে ছিল অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র থেকে অণু আর পরমাণুর অ্যাকচুয়াল ধারণা, অণু কি পরমাণু কি, কি অ্যাকচুয়াল ডিফারেন্সটা কি ওদের মধ্যে, আণবিক ভর, পারমাণবিক ভর। তারপরে গড় পারমাণবিক ভর কেমন করে বের করে, আইসোটোপ, যে প্রত্যেকটা পরমাণুতে অসংখ্য আইসোটোপ আছে, তাহলে তাদের গড় পারমাণবিক ভর বের কেমন করে করে, রাইট? এই টপিকগুলো ছিল। তারপরে আসছিল হচ্ছে যে আণবিক ভর বের কেমন করে করে। যদি ফর্মুলা জানা থাকে, H2SO4 ফর্মুলা জানা আছে, তাহলে আণবিক ভর বের কেমন করে করব। NH3 HNO3 ফর্মুলা জানা আছে, কেমন করে আণবিক ভর বের করব। আর যদি জানা না থাকে তাহলে আণবিক ভর বের করার আবার কিছু মেথড ছিল। মোলার ভলিউম মেথড। 1 মোলের আয়তন হচ্ছে 22,400 ml STP তে, বা 22.4 লিটার। এই তথ্যকে ইউজ করে মোলার ভলিউম মেথড আণবিক ভর বের করা যায়। অর্থাৎ 22.4 লিটার আয়তনের কোন গ্যাসের যে ভর, সেটাই হবে আণবিক ভর STP তে। 22.4 লিটার গ্যাসের ভর, সেটাই হবে আণবিক ভর STP তে। র্যাগনল্স মেথড, বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে আণবিক ভর পাওয়া যায়, রাইট? গ্রাহামস ল অফ ডিফিউশন, গ্রাহামের ব্যাপন সূত্র, যেখানে বলা হচ্ছে যে ব্যাপনের হার আণবিক ভরের বা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সেখান থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে আণবিক ভর। একজনে জানা থাকলে অন্যজনটা পাওয়া যাচ্ছে। পিভি ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ। পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে আণবিক ভর বের করা যায়। তো যদি ফর্মুলা জানা না থাকে, H2SO4 HNO3 ফর্মুলাগুলো জানা নেই, অজানা গ্যাস, অজানা কোনো কম্পাউন্ড, তার আণবিক ভর বের করার 4টে মেথড বললাম। মোলার ভলিউম মেথড, গ্রাহামের ব্যাপন সূত্র, র্যাগনল্স মেথড, ভেপার ডেনসিটি ইনটু 2, বাষ্প ঘনত্ব ইনটু 2 করলে পাওয়া যায় আণবিক ভর, আর পিভি ইকুয়াল টু এনআরটি আদর্শ গ্যাস সমীকরণ। আণবিক ভর বের করার এই সমস্ত মেথড গুলো আছে, রাইট? এবারে আসছে মোলের ধারণা। 1 মোল মানে কি বোঝা? 1 মোল মানে কত ভর, অণুর জন্য কত, পরমাণুর জন্য কত। 1 মোল মানে কতটা, কতগুলো কণা, কতগুলো অণু, কতগুলো পরমাণু, কতগুলো আয়ন, কতগুলো ইলেকট্রন, অ্যাভোগাড্রো সংখ্যা। আর 1 মোল মানে তার গ্যাস হলে STP তে আয়তন কত, 22.4 লিটার, রাইট? এগুলো ছিল 1 মোলের ধারণা। এবং সেই রিলেটেড বেশ কিছু সাব টপিক আমরা দেখেছিলাম। গ্রাম অণু, গ্রাম পরমাণু, গ্রাম আয়ন, এই টার্মগুলো মানে কি, মোলার ভর, মোলার আয়তন, প্রত্যেকটা টার্মের মানে বুঝেছিলাম। তারপরে ছিল তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভারও একই রকম হবে। যদি ফর্মুলা জানা থাকে তাহলে তুল্যাঙ্ক ভার কেমন করে বের করব, আর যদি ফর্মুলা না জানা থাকে তাহলে তুল্যাঙ্ক ভার কেমন করে বের করব। বিভিন্ন সিচুয়েশন ছিল, রাইট? তারপরে ছিল হচ্ছে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা, স্থূল সংকেত এবং আণবিক সংকেত, কেমন করে স্থূল সংকেত আণবিক সংকেত বের করা হয়। তারপরে ছিল স্টয়চিওমেট্রি, রাসায়নিক গণনার ভিত্তি, যেগুলো যে মোলের ধারণার উপর বেস করে একটা রাসায়নিক বিক্রিয়াতে গণনা কেমন করে করব, কতটা রিঅ্যাক্ট্যান্ট লাগছে, কতটা বিক্রিয়ক লাগছে, কতটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, কি ভিত্তিতে এই ক্যালকুলেশনস গুলো চলছে, রাসায়নিক গণনার ভিত্তি, যেটা ছিল স্টয়চিওমেট্রি। এবং লাস্টে ছিল হচ্ছে গাঢ়ত্বের বিভিন্ন একক, যে সলিউশনের মধ্যে, দ্রবণের মধ্যে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় তখন সেই দ্রবণের গাঢ়ত্ব কেমন করে বের করতে হয়,
কি কি এককের থ্রু দিয়ে দ্রবণের গাঢ়ত্বকে এক্সপ্রেস করা যায়, একটা দ্রবণের গাঢ়ত্ব জানা থাকলে, একটা অ্যাসিডের দ্রবণের গাঢ়ত্ব জানা থাকলে কেমন করে একটা বেস বা ক্ষারের দ্রবণের গাঢ়ত্ব বের করতে হয়, ওদের মধ্যে কেমন ইকুয়েশন, নরমালিটি ইকুয়েশন, মোলারিটি ইকুয়েশন, ডাইলিউশন বা লঘুকরণ করলে কেমন ইকুয়েশন, দুজনকে মিশ্রণ করে দিয়েছে, দুটো আলাদা দ্রবণকে মিশ্রণ করে দিলে তার জন্য কেমন ইকুয়েশন, কি ফর্মুলা, এই সমস্তটা ছিল হচ্ছে আমাদের টপিকের মধ্যে। টপিকগুলো আশা করছি একবার কুইকলি তোমার মাথায়, ব্রেনে, অ্যাক্টিভ মাইন্ডে আনতে পেরেছি। দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক। কি বলছে দেখো, পিওয়াইকিউ অনেক বছর আগে এসেছিল। একটি যৌগের 1 গ্রাম অণুতে উপস্থিত অণুর সংখ্যা x আর 0.25 গ্রাম অণুতে উপস্থিত অণুর সংখ্যা y, x ও y এর অনুপাত বের করতে বলেছে। 1 গ্রাম অণুতে উপস্থিত অণু হচ্ছে x, তাহলে আমরা বলতে পারি 1 গ্রাম অণু মানেই তো 1 মোল, তাহলে 1 মোলে অণুর সংখ্যা কত, অ্যাভোগাড্রো সংখ্যা, এটাই তো অণু সংখ্যা। 1 মোলের মধ্যে অণু সংখ্যা তো এটাই, তার মানে এটাই হচ্ছে বেসিক্যালি x। আর 0.5 মোলে তাহলে কত হবে, 0.5 গ্রাম অণু মানে হচ্ছে আবার 0.5 মোল, সরি 0.25 মোল, 0.25 গ্রাম অণু মানে 0.25 মোল, তাহলে সেখানে অণু সংখ্যা হবে হচ্ছে 0.25 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। কোশ্চেন অনুযায়ী যেটার মান হচ্ছে y। খুবই সহজ, এই গুণগুলো আবার করতে যাও না, এক্ষুনি দেখো কাটাকাটি হয়ে যাবে। x বাই y, x হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, y হচ্ছে 0.25 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাটা তো কেটে গেল, 1 বাই 0.25 মানে 100 বাই 25 মানে 4 বাই 1, তাহলে x ও y এর অনুপাত বেরিয়ে গেল আমাদের 4:1। সহজ অঙ্ক ছিল, দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। চলে যাই তাহলে পরেরটাতে। 1 মিলিমোল SO2 গ্যাসে অণুর সংখ্যা কত, দেখো 11 এ এসেছিল 2015 সালে। 1 মিলিমোল SO2 গ্যাসে অণুর সংখ্যা কত, 1 মোল SO2 গ্যাস, সেখানে বলো অণুর সংখ্যা কত, অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোল SO2 গ্যাস, সেখানে অণুর সংখ্যা কত, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 মিলিমোল, মিলিমোল মানে কি 10⁻³ মোল, সেখানে অণুর সংখ্যা কত হবে, অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু 10⁻³ 6.022 ইন্টু 10⁻20 সংখ্যক অণু থাকবে 1 মিলিমোল সালফার ডাইঅক্সাইড গ্যাসে। সহজ অঙ্ক। 1 মোলে আছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তাহলে 1 মিলিমোল মানে 10⁻³ মোলে থাকবে ইন্টু 10⁻³ মানে 1000 দিয়ে ভাগ করে দিলে যা পাওয়া যাবে সেটাই। সহজ অঙ্ক, কিন্তু এরকম অঙ্কই কিন্তু দেখো এসছে বারবার। সহজ তো করে দিচ্ছি তাই সহজ, এরকম অঙ্কই কিন্তু বারবার এসছে। দেখো এমন কিছু বিশাল বিশাল অঙ্ক আসেনি, কিন্তু হ্যাঁ এক্সাম হলে মাথা কাটিয়ে বের করে আসতে হবে। 1 মিলিমোল মিথেনে কতগুলি ইলেকট্রন আছে, আগে 1 মোলে কতগুলো আছে বের করি। 1 মোল মিথেন মানে অ্যাভোগাড্রো সংখ্যা অণু, এতগুলো অণু। একটা অণুতে কতগুলো মিথেন আছে, একটা অণুতে কতগুলো ইলেকট্রন আছে বের করি। একটি অণু, একটি মিথেন অণু, একটি মিথেন অণু মানে হচ্ছে একটি কার্বন পরমাণু প্লাস 4টি হাইড্রোজেন পরমাণু। একটি কার্বন পরমাণুতে ইলেকট্রন থেকে 6টা ইলেকট্রন, 4টে হাইড্রোজেন পরমাণু থাকবে 4 ইন্টু একটা করে 4টে ইলেকট্রন, মানে টোটাল 10টা ইলেকট্রন আছে একটা অণুতে, 10টা ইলেকট্রন। তাহলে 1 মোল অণু মানে কতগুলো ইলেকট্রন ইন্টু 10, 1 মোল মিথেন মানে এতগুলো অণু মানে ইন্টু 10টা ইলেকট্রন, কারণ একটা অণুতে তো 10টা ইলেকট্রন পাচ্ছি তাই না। একটা অণুতে কটা পাচ্ছি, একটা অণুতে 10টা ইলেকট্রন, একটা অণুতে 10টা ইলেকট্রন হলে 1 মোলের মধ্যে এতগুলো অণু আছে তো ইন্টু 10 এতগুলো ইলেকট্রন। তাহলে 1 মিলিমোলে কত,
আবার 1 মিলিমোল মানে 10⁻³ মোল, তাহলে হয়ে গেল এটা পুরোটা ইন্টু 10⁻³ এতগুলো ইলেকট্রন আছে, তাহলে কত হচ্ছে বলো, এটা 10⁻²৪ 10⁻²১ হয়ে যাচ্ছে, এতগুলো ইলেকট্রন আছে। 1 মিলিমোল মিথেন গ্যাসের মধ্যে এতগুলো ইলেকট্রন প্রেজেন্স আছে। সহজ অঙ্ক কিন্তু, দেখো খুব একটা শক্ত না। দেখো পরেরটা কি বলছে, এটাও হচ্ছে তোমার পিওয়াইকিউ দেখতে পাচ্ছি আমরা। 10 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের তীব্রভাবে উত্তপ্ত করলে ভরের কি পরিবর্তন হয়। সো ম্যাগনেসিয়াম নিয়েছি, তাকে উত্তপ্ত করছি, মানে অবশ্যই অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করছি, কারণ এমনি এমনি তো করা যাচ্ছে না। সো ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে। ব্যালেন্স করে নি, ব্যালেন্স হয়ে গেছে আমাদের ইকুয়েশন। তাহলে ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের প্রেজেন্সে যদি উত্তপ্ত করা হয় ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়। এখানে তাহলে কত মোল ইউজ হয়েছে, মোল দেখতে পাচ্ছি যে 2 মোল ইউজ হয়েছে, আর এখানে 2 মোল তৈরি হয়েছে, রাইট। তাহলে ভর দেখি, 2 মোলের ভর হচ্ছে ম্যাগনেসিয়াম যদি হয় তাহলে 2 × 24.3 ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর, তাই তো। টি অফ দেওয়া আছে, ভুল দেওয়া আছে, এটা 24 হবে, 24.3 হবে, রাইট। তাহলে কত গ্রাম হচ্ছে, 48.6 গ্রাম, তাই তো। 2 মোল মানে হচ্ছে 2 × 24.3 হচ্ছে এর পারমাণবিক ভর, তাহলে 48.6 গ্রাম। এখানে তৈরি হচ্ছে কত, এখানে তৈরি হচ্ছে ভর হবে হচ্ছে 2 × ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে 24.3 প্লাস অক্সিজেন হচ্ছে 16, তাহলে কত হচ্ছে এটা 2 × 40.3, রাইট, তার মানে 80.6 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে 48.6 গ্রাম ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত করলে 80.6 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়। তাহলে 10 গ্রাম ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত করলে ঐকিক নিয়ম 80.6/48.6 × 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। এটাকে কত হয় বলো, ক্যালকুলেট করো, দেখো ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে কত হয় বলো। আমি আপাতত ক্যালকুলেটর ইউজ করছি, তোমাদের তো ক্যালকুলেটর অ্যালাউড নয়, তো ক্যালকুলেটর ছাড়া করো যাতে তাড়াতাড়ি হয়। আমি আপাতত ক্যালকুলেটর ইউজ করছি। 80.6 ডিভাইডেড বাই 48.6 ইনটু 10, 16.58 গ্রাম আসছে, 16.58 গ্রাম। তাহলে কতটা ভরের বৃদ্ধি হয়ে গেল, ছিল 10 গ্রাম ম্যাগনেসিয়াম, হয়ে গেল 16.58 গ্রাম। তাহলে ভরের বৃদ্ধি হলো, ভর বৃদ্ধি হলো 16.58 মাইনাস 10 গ্রাম, দ্যাট ইজ 6.58 গ্রাম ভর বেড়ে গেল, রাইট। 10 গ্রাম ম্যাগনেসিয়াম তাকে উত্তপ্ত করেছি, 16.58 গ্রাম তোমার ইয়ে এসছে, 16.58 গ্রাম তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড এসছে, এবং তাতে ভর বৃদ্ধি হয়েছে বলতে পারছি 6.58 গ্রাম, রাইট। ওকে, চলো তাহলে পরেরটা করি। এটাও বলছে কোন না কোন পিওয়াইকিউ, বলছে 3.2 গ্রাম সালফার বাষ্পীভূত করলে সালফার বাষ্প এসটিপিতে 80.2 ml আয়তন দখল করে। ভালো করে পড়ো, দেখো কি বলছে। 3.2 গ্রাম সালফারকে বাষ্পীভূত করলে সালফার বাষ্প এসটিপিতে এত আয়তন দখল করে, মানে 3.2 গ্রামের আয়তনটা বলছে 280.2 ml। এই অবস্থায় সালফার বাষ্পের আণবিক সংকেত নির্ণয় করো। আচ্ছা, আণবিক সংকেত জানতে গেলে আমাদের আগে আণবিক ভর জানতে হবে, তাই না। আণবিক ভরটা জানতে হবে আণবিক সংকেত বের করতে গেলে। তাহলে আণবিক ভর কেমন করে আমরা বের করতে পারি, আণবিক ভর বের করার জন্য 3.2 গ্রাম বলেছে, তার মানে এই আয়তনটার ভর হচ্ছে 3.2 গ্রাম, তাই তো। তার মানে 280.2 ml আয়তন মানে হচ্ছে 3.2 গ্রাম এসটিপি কন্ডিশনে। তাহলে 1 মোল যেটা সেটা হচ্ছে 22,400 ml, তাই না। 1 মোল যেটা সেটা হচ্ছে 22,400 ml। 1 মোল মানে কত, 1 মোল মানে, তাহলে এখন এই অঙ্কটা কি বলছে দেখো ভালো করে। বলছে 3.2 গ্রাম সালফারকে বাষ্পীভূত করলে সালফার বাষ্প এসটিপিতে 280.2 ml আয়তন অধিকার করে। এই অবস্থায় সালফার বাষ্পের আণবিক সংকেত নির্ণয় করো। এর জন্য আগে আমাদের আণবিক ভর জানতে হবে।
আণবিক ভর কেমন করে জানবো? সেটা হচ্ছে এই 22,400 ml এর যেটা ভর সেটাই আণবিক ভর, বিকজ সেটাই হচ্ছে 1 মোল। তাহলে 280.2 ml আয়তন মানে 3.2 গ্রাম, তাহলে 1 মোল মানে হচ্ছে 22,400 ml। এর ভর কত হবে দেখি? তো এই আয়তন মানে এর ভর হবে 3.2 বাই 280.2 ইন্টু 22,400 গ্রাম, রাইট? তাহলে এই আয়তনটার যেটা ভর এটাই হচ্ছে আণবিক ভর, এটাই হচ্ছে সালফারের আণবিক ভর, ঠিক আছে? ওই সালফারটার আণবিক ভর, ওই সালফার বাষ্পের আণবিক ভর। একবার জাস্ট চেক করি এটা ক্যালকুলেটরে কত আসছে। 3.2 ডিভাইডেড বাই 280.2 ইন্টু 22,400, এটা আছে 256 আসছে রাফলি, ঠিক আছে? 256 গ্রাম আসছে। তার মানে ওই সালফার বাষ্পের মানে এটা এক্স্যাক্টলি আণবিক ভর, হ্যাঁ এটা আণবিক ভর। আচ্ছা, তাহলে আমাদের আণবিকতা চাই, তাই না? আণবিক সংকেত বার করতে গেলে আণবিকতা চাই। আমরা বলতে পারি আণবিকতা মানে কতগুলো পরমাণু আছে, সরি আণবিকতা না, পারমাণবিকতা বলে ওটাকে, তাই না? পারমাণবিকতা কতগুলো পরমাণু আছে, মানে অ্যাটমিসিটি, অ্যাটমিসিটি কতগুলো পরমাণু আছে ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে আণবিক ভর বাই পারমাণবিক ভর। আণবিক ভর বেরিয়েছে 256, পারমাণবিক ভর কোশ্চেনে দেওয়া আছে 32, দ্যাট ইজ 8। তার মানে 8টা পরমাণু আছে, তাহলে সংকেত হবে S8। একটি অণুতে তাহলে 8টা পরমাণু আছে, সংকেত দাঁড়াচ্ছে S8। ক্লিয়ার হয়েছে? তাহলে এই আয়তনটা মানে 3.2 গ্রাম, তাহলে 22,400 ml মানে 256 গ্রাম, এটাই আণবিক ভর। 1 মোলের আয়তন, 1 মোলের ভর যেটা আণবিক ভর। এবার ওই আণবিক ভরকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করলেই কতগুলো পরমাণু আছে পেয়ে যাব। কতগুলো পরমাণু আছে পেয়ে গেলেই তো সংকেত পেয়ে যাব, মলিকুলার ওয়েট বাই অ্যাটমিক ওয়েট। তাহলেই আমরা পেয়ে যাচ্ছি কতগুলো পরমাণু আছে, অ্যাটমিসিটি কত। পরেরটা যাচ্ছি। কোন মৌলের পারমাণবিক গুরুত্ব তুল্যাঙ্ক ভার 2709 হলে মৌলটির ক্লোরাইডের সংকেত কি হবে? তাহলে যোজ্যতা বের করতে হবে। আমরা জানি তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভার যাকে কিনা আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট বলে থাকি, সেই তুল্যাঙ্ক ভার ইজ ইকুয়াল টু হচ্ছে পরমাণুর অ্যাটমিক ওয়েট, পারমাণবিক ভর, পারমাণবিক ভর যেটা কিনা অ্যাটমিক ওয়েট বাই হচ্ছে যোজ্যতা যেটা কিনা ভ্যালেন্সি, কারেক্ট? পারমাণবিক ভর অ্যাটমিক ওয়েট বাই যোজ্যতা যেটা কিনা ভ্যালেন্সি, কারেক্ট? তাহলে আমরা বলতে পারি পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর বলেছে 27। আচ্ছা, যোজ্যতা যাই, তাহলে যোজ্যতা কত? যোজ্যতা ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাটমিক ওয়েট বাই তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট। অ্যাটমিক ওয়েট হচ্ছে 27, তুল্যাঙ্ক ভার হচ্ছে 9, যোজ্যতা 3। 3 যোজ্যতা হলে সংকেত হবে MCl3। 3 যোজ্যতা, তাহলে মৌলটার সংকেত হবে MCl3, কারণ ক্লোরিনের যোজ্যতা 1, মৌলটার যোজ্যতা বেরিয়েছে 3, তাহলে সংকেত হবে MCl3। সহজ অঙ্ক। পরেরটা যাচ্ছি। দেখো সবই কিন্তু বিভিন্ন পুরোনো বছরগুলোতে এসেছিল, মানে এরকমই অঙ্ক আসবে, নিশ্চয়ই বুঝতে পারছো। সলভ করতে থাকো, দেখো তোমার প্র্যাকটিস বাড়তে থাকবে। কি বলছে দেখো, এটা তো x গ্রাম কোন মৌল থেকে y গ্রাম ক্লোরাইড পাওয়া যায়, তুল্যাঙ্ক ভার কত? তুল্যাঙ্ক ভার বলছে x গ্রাম মৌল থেকে y গ্রাম ক্লোরাইড পাওয়া যায়। আচ্ছা, ক্লোরাইডের রেসপেক্টে বলেছে, তাহলে আমাদের এরকম করে বের করতে হবে যে y গ্রাম ক্লোরাইড পাওয়া যায়, x গ্রাম কোন মৌল থেকে y গ্রাম ক্লোরাইড পাওয়া যায়, তাহলে ক্লোরিন কতটা অ্যাড হলো? ধরলাম এটা হচ্ছে মৌল, সেখান থেকে তৈরি হয়েছে মৌলের ক্লোরাইড। মৌলের ক্লোরাইড, মৌল আছে x গ্রাম, ক্লোরাইড হয়েছে y গ্রাম, তাহলে ক্লোরিন কতটা অ্যাড হলো? তাহলে ক্লোরিন অ্যাড হয়ে তো ক্লোরাইড হয়েছে না, ক্লোরিন অ্যাড হয়েছে y মাইনাস x গ্রাম, তাহলে y মাইনাস x গ্রাম ক্লোরিন অ্যাড হয়েছে x গ্রাম মৌলের সাথে, x গ্রামের সাথে, তাই না? y মাইনাস x গ্রাম ক্লোরিন অ্যাড হয়েছে x গ্রাম মৌলের সাথে, তাহলে 35.5 গ্রাম ক্লোরিন
অ্যাড হবে এক্স বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু 35.5 গ্রাম মৌলের সাথে, এবং এটাই হচ্ছে মৌলটা তুল্যাঙ্ক ভার। আমরা রেফারেন্স হিসেবে পড়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে 8 গ্রাম অক্সিজেন বা 1 গ্রাম তোমার হাইড্রোজেন বা 35.5 গ্রাম ক্লোরিন, এদেরকে রেফারেন্সে নিয়ে যেটা ভ্যালু বেরোবে সেটাই হচ্ছে তুল্যাঙ্ক ভার। এখানেও দেখতে পেলাম ওয়াই মাইনাস এক্স গ্রাম ক্লোরিন অ্যাড হয়েছে এক্স গ্রামের সঙ্গে, যে টোটাল ওয়াই গ্রাম তৈরি করেছে ক্লোরাইড। তাহলে ওয়াই মাইনাস এক্স গ্রাম অ্যাড হয়েছে এক্স গ্রামের সাথে, তাহলে 35.5 গ্রাম অ্যাড হবে কার সাথে, সেই ভরটাই হচ্ছে তুল্যাঙ্ক ভার। ওকে, ক্লোরিনের রেসপেক্টে যদি বের করি আমরা, দুইবার এসেছিল প্রবলেমটা। একটি ধাতব অক্সাইডে ওজন হিসাবে 60% ধাতু আছে, ধাতুটির তুল্যাঙ্ক ভার কত? এখানে অক্সিজেনের রেসপেক্টে বের করতে হবে, তাহলে রেফারেন্স কাকে নিতে হবে? ক্লোরিনের রেসপেক্টে বের করতে গেলে রেফারেন্স আসে 35.5, অক্সিজেনের রেসপেক্টে বের করতে গেলে অবশ্যই রেফারেন্স আসবে 8 গ্রাম। তাহলে এখানে কি হবে? ধাতব অক্সাইডে ওজন হিসাবে আছে 60% ধাতু, তাহলে ধাতুটির তুল্যাঙ্ক ভার গণনা করো। তার মানে ধাতু আছে 60 গ্রাম, আর বাকিটা অবশ্যই অক্সিজেন আছে, অক্সিজেন আছে তাহলে 40 গ্রাম। ধাতু আছে 60 গ্রাম, অক্সিজেন আছে 40 গ্রাম, রাইট? এটাই দাঁড়াচ্ছে সিচুয়েশন। তাহলে ধাতু আছে 60 গ্রাম, অক্সিজেন আছে 40 গ্রাম, তাহলে সিচুয়েশন এটাই দাঁড়িয়ে আছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে 40 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় 60 গ্রাম ধাতু। তাহলে 8 গ্রাম অক্সিজেন, যেটা কিনা আমাদের রেফারেন্স, 8 গ্রাম অক্সিজেন তার সঙ্গে যুক্ত হবে কত গ্রাম ধাতু? 60/40 ইন্টু 8, 12 গ্রাম ধাতু। তাহলে এটাই হচ্ছে তুল্যাঙ্ক ভার ওই ধাতু। কারেক্ট? মাথায় ঢুকলো তাহলে কেমন করে করছি আমরা প্রবলেমগুলো? পরেরটা দেখা যাক তাহলে। কিউপ্রাস অক্সাইডে কপারের আপেক্ষিক তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। আচ্ছা, কিছুই ডেটা দেওয়া নেই, আপেক্ষিক তুল্যাঙ্ক ভার বের করতে বলে দিয়েছে কিউপ্রাস অক্সাইডে। কিউপ্রাস অক্সাইড মানে Cu2O, Cu2 এর তাহলে আণবিক ভরটাকে বের করি। কপার হচ্ছে 63.5 ইন্টু 2 প্লাস অক্সিজেন হচ্ছে 16, টোটাল তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 63.5 ইন্টু 2 করলে কত হয়? 2 5 10, 2 3 6, আর 1 7, 2 6 12, 127, 127 প্লাস 16, 127 প্লাস 16 কত হচ্ছে এটা বলো? 7 6 13, 3 হাতে 1, 7 6 13, 3 হাতে 1, 2 এর 3 আর 1 4, 143। তার মানে আমরা এখানে বলতে পারি যে 16 গ্রাম অক্সিজেন যুক্ত হয়েছে 127 গ্রাম কপারের সঙ্গে। 16 গ্রাম অক্সিজেন যুক্ত হয়েছে 127 গ্রাম কপারের সঙ্গে, রাইট? সো আমরা তাহলে এখানে রেফারেন্স কে নিয়ে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল 8 গ্রাম। 8 গ্রাম অক্সিজেন যুক্ত হয়েছে 127/16 ইন্টু 8 গ্রাম কপারের সাথে। সো কপারের যেটা দেখা যাচ্ছে, যেটা আণবিক ভর ওটাই, পারমাণবিক ভর ওটাই ওর তুল্যাঙ্ক ভার বেরিয়ে গেল, এটাই এর আবার তুল্যাঙ্ক ভারও বেরিয়ে গেল, রাইট? কপারের কিন্তু পারমাণবিক ভরটাই আবার তুল্যাঙ্ক ভার বেরিয়ে গেল, কারণ আমরা রেফারেন্সে সবসময় নিচ্ছি 8 গ্রাম অক্সিজেন। তাহলে রেফারেন্সে কাকে নেওয়া হয়? ক্লোরিনের সঙ্গে হলে 35.5 গ্রাম ক্লোরিন, অক্সিজেন হলে 8 গ্রাম অক্সিজেন, এদেরকে রেফারেন্সে নেওয়া হয়, রাইট? তাহলে কেমন করে তুল্যাঙ্ক ভার বের করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো। চলো পরেরটা দেখি। চলো পরেরটা দেখা যাক। এটাও বলছে PYQ তে এসেছিল, তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে বলছে কার্বনেট মূলক এবং ফেরাস সালফেট এবং কার্বনেট, এদের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে বলেছে। তো কেমন করে করব? তুল্যাঙ্ক ভারের ফর্মুলা ইউজ করতে হবে আমাদের। কার্বনেট তুল্যাঙ্ক ভারের জন্য আণবিক ভর জানতে হবে, মলিকুলার ওয়েট,
বাই এখানে টোটাল চার্জ আছে কত, চার্জ আছে হচ্ছে 2 মাইনাস অ্যানোনিক চার্জ, দ্যাট ইজ 2 দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, ভ্যালেন্সি বা যোজ্যতা, আণবিক ভর বা যোজ্যতা বলতে পারি। তাহলে আণবিক ভর কত বেরোচ্ছে, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3, বাই যোজ্যতা হচ্ছে 2, দ্যাট ইজ 60 বাই 2, দ্যাট ইজ 30 বেরোচ্ছে। একই রকম ভাবে পরেরটা বের করতে পারবে, ফেরাস সালফেট FeSO4, আণবিক ভর বের করো, আয়রন হচ্ছে 56, সালফার 32, অক্সিজেন হচ্ছে 16 গুণ 4, বাই এখানে টোটাল ধনাত্মক আধান সেটা হচ্ছে 2 প্লাস, মোট ধনাত্মক আধান, তাই না, ধনাত্মক আধান কত +2, Fe2 প্লাসে আছে মোট ধনাত্মক আধান, তাহলে মোট ধনাত্মক আধান দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে বলো, দ্যাট ইজ 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানটা কত হলো, 56 প্লাস 32 প্লাস 16 4 64, যোগ করো, 6 আর 2 8, 9 10 11 12, 5 আর 1 6, 7 8 9, 9 6 15, 152 বাই 2, 152 বাই 2 করলে আসে 2 7 14, 1 2 2 6 12, 76। তাহলে কার্বনেটের তুল্যাঙ্ক ভার বেরিয়েছে 30, FeSO4 এর তুল্যাঙ্ক ভার বেরোলো 76। পরেরটা যাচ্ছি, 2008 এর কোয়েশ্চেন বলছে এটা, 3.26 গ্রাম জিঙ্ক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় এসটিপিতে 1.12 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, জিঙ্কের আপেক্ষিক তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। একই রকমের প্রবলেম দেখো, ওই যে 3.26 গ্রাম জিঙ্ক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় এসটিপিতে 1.12 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, তার মানে 1.12 লিটার উৎপন্ন করে, জিঙ্কের আপেক্ষিক তুল্যাঙ্ক ভার বের করতে বলছে। তাহলে আমাকে দেখতে হবে ওই 1.12 লিটার মানে কত গ্রাম। তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেন গ্যাসের জন্য আমরা বলতে পারি 1.12 লিটার বা বলতে পারি মানে 22.4 লিটার এসটিপিতে যদি আয়তন হয়, তার মানে 1 মোল, যার মানে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস হলে, তাহলে 1.12 লিটার এর মানে কত গ্রাম হবে, 2 বাই 22.4 ইন্টু 1.12 গ্রাম। তাহলে এই গ্রামটা দিস মাচ গ্রাম, এটা কত হচ্ছে বলো, 2 ইন্টু 112 এটা হচ্ছে 2 বাই 224 ইন্টু 10 হয়ে গেল উপরে, ইন্টু 112 বাই 100, রাইট, এরকম থাকছে। তাহলে 112 2 কাটলো, 10 বাই 100, দ্যাট ইজ 0.1 গ্রাম দাঁড়াচ্ছে। তার মানে আমরা বলতে পারি 0.1 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে, প্রডিউস করতে 3.26 গ্রাম জিঙ্ক লাগে, 3.26 গ্রাম জিঙ্ক লাগে। 0.1 গ্রাম হাইড্রোজেন, যেটা কিনা 1.12 লিটার, সেটা হচ্ছে 0.1 গ্রাম, এতটা হাইড্রোজেন প্রস্তুত করতে 3.26 গ্রাম জিঙ্ক লাগে। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে, 1 গ্রাম হাইড্রোজেনই কিন্তু এক্ষেত্রে রেফারেন্স, প্রডিউস করতে 3.26 বাই 0.1 ইন্টু 1, দ্যাট ইজ 32.6 গ্রাম জিঙ্ক লাগবে। এটাই হচ্ছে জিঙ্কের তুল্যাঙ্ক ভার। কারণ আমরা রেফারেন্স গুলো কি দেখেছি, রেফারেন্স গুলো আমরা দেখেছি যে হাইড্রোজেনের রেসপেক্ট হলে 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কম্পেয়ার করতে হবে, 1 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে কতটা লাগে দেখতে হবে। অক্সিজেন আমরা দেখেছি যে 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে কম্পেয়ার করতে হচ্ছে, 8 গ্রাম অক্সিজেনকে রেফারেন্সে নিয়ে আসতে হচ্ছে, দ্যাট ইজ 8 গ্রাম অক্সিজেনকে তৈরি করতে কতটা লাগছে, কতটা কি লাগছে, ঠিক আছে। ক্লোরিনের রেসপেক্ট দেখেছি 35.5 গ্রাম ক্লোরিনকে নিয়ে আসতে হচ্ছে রেফারেন্সে, তার মানে বিভিন্ন রেফারেন্স আনতে হচ্ছে যে 0.1 গ্রাম তৈরি করতে কি লাগবে, মানে সরি 1 গ্রাম হাইড্রোজেন বা 8 গ্রাম অক্সিজেন বা 35.5 গ্রাম ক্লোরিন প্রডিউস করতে কতটা, কোন যৌগ বা কোন মৌল কতটা কি লাগছে, সেইভাবে আমরা তুল্যাঙ্ক ভার কিন্তু বের করছি। চলো পরেরটা কি বলছে দেখা যাক। বলছে 2009 এর কোয়েশ্চেন, 15 গ্রাম একটি মৌল 30 গ্রাম অপর একটি মৌলের সঙ্গে বিক্রিয়া করে, যদি বি এর আপেক্ষিক তুল্যাঙ্ক ভার 60 হয়, তাহলে এর আপেক্ষিক তুল্যাঙ্ক ভার গণনা করো। আচ্ছা, একটা মৌলের 15 গ্রাম, অপর মৌলের 15 গ্রাম একটি মৌল, অপর একটি মৌল বি এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে, 30 গ্রাম অপর মৌলের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে, তাহলে বি এর তুল্যাঙ্ক ভার 60 বলেছে।
বি এর তুল্যাঙ্ক ভার বলেছে 60, মানে এ গ্রামের সঙ্গে বি গ্রাম সম্পূর্ণ বিক্রিয়া করছে, দিয়ে কোনো প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ তৈরি করছে, প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ তৈরি করছে, রাইট? তৈরি করছে। এবার বি এর আপেক্ষিক তুল্যাঙ্ক ভার বলে দিয়েছে 60, বি এরটা বলে দিয়েছে 60, তাহলে এদের রেশিওটা কি দেখো, এদের যদি ভরের রেশিও বের করা হয়, আমরা বলতে পারি এ এর ভর বাই বি এর ভর, এই রেশিওটা হবে ওদের তুল্যাঙ্ক ভারের রেশিও, ইকুইভ্যালেন্ট ওয়েটের রেশিও, অর্থাৎ দুজনের ভরের অনুপাতটাই হবে ওদের তুল্যাঙ্ক ভারের অনুপাত। অর্থাৎ আমরা বলতে পারি ভরের অনুপাত সেটাই হচ্ছে তুল্যাঙ্ক ভারের অনুপাত। ভরের অনুপাত এটাই হচ্ছে তুল্যাঙ্ক ভারের অনুপাত। আচ্ছা, ভরের অনুপাতটা কি? ভরের অনুপাত হচ্ছে এ হচ্ছে 15 বাই বি হচ্ছে 30, আর তুল্যাঙ্ক ভারের মধ্যে বি এরটা বলে দিয়েছে 60, তাহলে এ এরটা বের করতে বলেছে, তো ক্যালকুলেট করে ফেলো। এরটা 30 2, তাহলে 30, দ্যাট ইজ এর তুল্যাঙ্ক ভার হচ্ছে 30 বেরোলো। কারণ আমাদের সূত্রটা কি দাঁড়ালো, যখনই একজন অন্যজনের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করে গেছে, হ্যাঁ অল্প বিক্রিয়া করলে হবে না, একজন অন্যজনের সঙ্গে পুরোপুরি বিক্রিয়া করে গেছে, সেই অবস্থায় দুজনের ভরের অনুপাত সেটাই হচ্ছে দুজনের তুল্যাঙ্ক ভারের অনুপাত। ভরের অনুপাতটাই তুল্যাঙ্ক ভারের অনুপাত। ভরের অনুপাত পেয়ে গেছি, তুল্যাঙ্ক ভারের অনুপাত সেখান থেকে পেয়ে যাবো, একজনের জানা আছে অন্যজনটা বেরিয়ে যাবে। পরেরটা কি বলছে দেখো, বলছে একটি কঠিন মৌলের আপেক্ষিক তুল্যাঙ্ক ভার 17.8 এবং এর আপেক্ষিক তাপ 0.124 কিলো ক্যালোরি, 0.124 ক্যালোরি কেলভিন ইনভার্স গ্রাম ইনভার্স। মৌলটির যোজ্যতা ও সঠিক আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? তাহলে এখানে যে সূত্রটা ইউজ হচ্ছে সেই সূত্রটা হচ্ছে ডুলং ও পেটিট ল, ডুলং ও পেটিট সূত্র। এই সূত্রটা কি বলছে? এই সূত্রটা বলছে যে যদি আমরা এখানে দেখো কি দিয়েছে, আপেক্ষিক তুল্যাঙ্ক ভার দিয়েছে আর আপেক্ষিক তাপ দিয়েছে, তাই না? তো সূত্রটা বলছে যদি আমরা প্রথমে আমাদের বের করতে হবে হচ্ছে যে একটা অ্যাপ্রক্সিমেট পারমাণবিক ভর, সঠিকটা বের করবার আগে অ্যাপ্রক্সিমেটটাকে বের করতে হবে। অ্যাপ্রক্সিমেট পারমাণবিক ভরের ফর্মুলা হচ্ছে 6.4 বাই আপেক্ষিক তাপ। দ্যাট ইজ 6.4 বাই 0.124। ঠিক আছে, এটা হচ্ছে ডুলং পেটিট সূত্র। ডুলং পেটিট সূত্র বলে যে 6.4 কে আপেক্ষিক তাপ দিয়ে ভাগ করে দিলে আমরা একটা অ্যাপ্রক্সিমেট পারমাণবিক ভর পাই। তাহলে এটা কত হচ্ছে বলো ভাগ করলে? এটা ভাগ করলে কত দাঁড়াচ্ছে বলো? 6.4 ডিভাইডেড বাই 0.124, 0.124, তাই তো? 6.4 বাই 0.124, তো বেরোলো 51.6। 51.6 হচ্ছে ওর মানে অ্যাপ্রক্সিমেট একটা পারমাণবিক ভর, অ্যাকচুয়াল নয়। আচ্ছা, এবারে আমরা যোজ্যতা বের করতে পারি। যোজ্যতা কি হবে? এটা একটা পূর্ণ সংখ্যা হয় এবং যোজ্যতা হচ্ছে তুল্যাঙ্ক ভার সরি তুল্যাঙ্ক কি যোজ্যতা হচ্ছে তোমার তুল্যাঙ্ক ভার ইজ ইকুয়াল টু হয় যোজ্যতা, তুল্যাঙ্ক ভার ইজ ইকুয়াল টু কি হয়? পারমাণবিক ভর বাই যোজ্যতা, তাই না? তার মানে এটা হবে হচ্ছে পারমাণবিক ভর বাই তুল্যাঙ্ক ভার, পারমাণবিক ভর অ্যাটমিক ওয়েট বাই তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট, রাইট? পারমাণবিক ভরকে যোজ্যতা দিয়ে ভাগ করলে পারমাণবিক ভর বাই যোজ্যতা, ভ্যালেন্সি, তাহলে তুল্যাঙ্ক ভার পাওয়া যায়। তুল্যাঙ্ক ভার ইকুয়াল টু কি হয়? তুল্যাঙ্ক ভার ইকুয়াল টু হচ্ছে পারমাণবিক ভর বাই যোজ্যতা। তাহলে যোজ্যতা হচ্ছে পারমাণবিক ভর বাই তুল্যাঙ্ক ভার। পারমাণবিক ভর অ্যাপ্রক্সিমেটলি বেরিয়েছে 51.6, তুল্যাঙ্ক ভার এসছে 17.8।
17.8, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি আসছে 3, পুরোটা আসছে না, একটা অ্যাপ্রক্সিমেট আসছে 3, তাহলে যোজ্যতা হচ্ছে 3, তাহলে সঠিক পারমাণবিক ভর কত? সঠিক পারমাণবিক ভর হবে হচ্ছে এবার তোমার যোজ্যতা ইন্টু তুল্যাঙ্ক ভার, ভ্যালেন্সি ইন্টু তুল্যাঙ্ক ভার। সো ভ্যালেন্সি বিধি এসে 3, তুল্যাঙ্ক ভার কত? তুল্যাঙ্ক ভার হচ্ছে 17.8, তাহলে সঠিক পারমাণবিক ভর বেরোচ্ছে 53.4, যেটা কিনা অ্যাকচুয়ালি আন্দাজে এসেছিল ডুলং পেটিট সূত্র থেকে, কিন্তু সঠিকটা বেরোনি, দেখতেই পাচ্ছ। তার মানে ডুলং ও পেটিটের সূত্র থেকে সঠিকটা বেরোয়নি, বেরিয়েছিল 51.6। ডুলং ও পেটিটের সূত্র থেকে অ্যাপ্রক্সিমেট পারমাণবিক ভর বেরোলো 6.4 বাই আপেক্ষিক তাপ করে, এটা অ্যাপ্রক্সিমেট, অ্যাকচুয়ালটা কিন্তু তার থেকে চেঞ্জ হয়েছে 53.4। সো যেটা অ্যাপ্রক্সিমেট বেরোলো, কি করলাম আমরা? যোজ্যতা বের করলাম ওখান থেকে, যে পারমাণবিক ভরকে তুল্যাঙ্ক ভর দিয়ে ভাগ করলাম, অ্যাটমিক ওয়েটকে ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করলাম, যাতে একটা আন্দাজ মতন যোজ্যতা বেরোয়, যেটা কিনা পূর্ণ সংখ্যা হবে। এবারে ওই যোজ্যতা দিয়ে তুল্যাঙ্ক ভরকে গুণ করলে অ্যাকচুয়াল যে পারমাণবিক ভর সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম, রাইট? চলো তাহলে আর কি আছে দেখা যাক। এটা কি বলছে দেখো, এ ধাতুর ক্লোরাইডে 55.90 ক্লোরিন আছে, 1 গ্রাম এ ধাতু 1.134 গ্রাম বি ধাতুকে তার লবণ থেকে প্রতিস্থাপিত করে, এ ও বি এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। আচ্ছা, 1 গ্রাম এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে বলছি। এ ধাতুর ক্লোরাইডে 55.90% ক্লোরিন আছে, 1 গ্রাম এ ধাতু 1.134 গ্রাম বি ধাতুকে তার লবণ থেকে প্রতিস্থাপিত করে দেয়, তাহলে এ ও বি এর তুল্যাঙ্ক ভার বের করতে বলেছে। কি করে করতে হবে? এ ধাতুর মধ্যে আছে 55.90 গ্রাম ক্লোরিন, মানে কতটা, বাকিটা তার মানে এ আছে, তার মানে কি করে করব? তার মানে দেখা যাক, এ ধাতুকে নিচ্ছি, এ ধাতুকে হচ্ছে ক্লোরিন আছে হচ্ছে 55.90%, তাহলে এ ধাতুটা আছে বাকিটা 100 মাইনাস 55.90, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে কত হচ্ছে বলো এটা? 100 মাইনাস 55.90, 44.10, এই পার্সেন্টেজ আছে এ ধাতু, তাই তো? এবার এই ধাতু আছে হচ্ছে 1 গ্রাম, তাহলে 1 গ্রাম এ ধাতু, এটা তো পার্সেন্টেজ বেরোলো, 1 গ্রাম এ ধাতুর মধ্যে ক্লোরিন থাকবে কত? 0.5590 গ্রাম, আর এ ধাতুটা থাকবে কত? 0.4410 গ্রাম। দুটোকে অ্যাড করলে 1 গ্রামই পাওয়া যায়, কারণ পার্সেন্টেজটা বলে দিয়েছে আমাদের, রাইট? তো এখান থেকে আমরা তাহলে প্রথমে বের করে নিই এ ধাতুর তুল্যাঙ্ক ভার কত, ঠিক আছে? আমরা বের করে নিই এ ধাতুর তুল্যাঙ্ক ভার কত। আচ্ছা, সেটা কেমন করে বের করতে পারি সেটা এখান থেকে আমরা বের করার চেষ্টা করছি, যে এ ধাতুর ভর, যেটা আমরা দেখলাম একটু আগে, ভরের অনুপাতটাই হচ্ছে তুল্যাঙ্ক ভরের অনুপাত, তাহলে এ ধাতুর ভর বাই হচ্ছে তোমার ক্লোরিন পরমাণুর ভর, ক্লোরিনের ভর ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এ ধাতুর তুল্যাঙ্ক ভার বাই ক্লোরিনের তুল্যাঙ্ক ভার, রাইট? যেটা আমরা একটু আগে দেখলাম যে ভরের অনুপাতটাই হচ্ছে তুল্যাঙ্ক ভারের অনুপাত। তাহলে এ ধাতুর ক্লোরাইডে তো ক্লোরিন আছে, কতটা আছে জানি, এ কতটা আছে জানি, তাহলে এদের ভরগুলো আমরা জানি, রাইট? তার মানে এটা কি হচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে যে ভরের অনুপাত, যেটা এক্ষুনি আমরা যে ফর্মুলাটা দেখলাম, কি ফর্মুলা ছিল সেটা ছিল এই ফর্মুলাটা, খুব ইম্পর্টেন্ট। ভরের অনুপাতটাই হচ্ছে তুল্যাঙ্ক ভারের অনুপাত, ভরের যে অনুপাত, অর্থাৎ এর ভর বাই ক্লোরিনের ভর, সেটাই হবে হচ্ছে এর তুল্যাঙ্ক ভার বাই ক্লোরিনের তুল্যাঙ্ক ভার। ভরের অনুপাতটাই হচ্ছে তাদের তুল্যাঙ্ক ভারের অনুপাত, তাহলে এর ভর বাই ক্লোরিনের ভর ইকুয়াল টু এর তুল্যাঙ্ক ভার বাই ক্লোরিনের তুল্যাঙ্ক ভার। এখন ক্লোরিনের তুল্যাঙ্ক ভার কত? ক্লোরিনের তুল্যাঙ্ক ভার হচ্ছে ক্লোরিনের পারমাণবিক ভর বাই তার যোজ্যতা, ক্লোরিনের তুল্যাঙ্ক ভার হচ্ছে ক্লোরিনের পারমাণবিক ভর বাই যোজ্যতা। তাহলে এখান থেকে কি পাচ্ছি?
এ ধাতুর ভর হচ্ছে কত 44.10 বাই ক্লোরিনের ভর হচ্ছে 55.90 ইজ ইকুয়াল টু এ ধাতুর তুল্যাঙ্ক ভার বের করতে হবে বাই ক্লোরিনের তুল্যাঙ্ক ভার হচ্ছে 35.5। তাহলে এখান থেকে প্রথমে এ ধাতুর তুল্যাঙ্ক ভার বের করে নেওয়া হোক। তাহলে এটা বেরিয়ে যাবে, এটা বের করে ফেলবে, এটা আরামসে বেরিয়ে যাবে, এ ধাতুর তুল্যাঙ্ক ভার বেরিয়ে গেল। এবারে একই ফর্মুলা আমরা বি এ আর বি এর মানে এখানে দুটো বিক্রিয়া হচ্ছে, একটা বিক্রিয়া হচ্ছে তোমার এইটা আর পরের বিক্রিয়াটা হচ্ছে এইটা, দুটো বিক্রিয়া হচ্ছে, এটা একটা সিচুয়েশন আর এটা আর একটা সিচুয়েশন। ক্লিয়ার? তাহলে প্রথম সিচুয়েশন থেকে আমি এ ধাতু তুল্যাঙ্ক ভার বের করলাম কিভাবে, যে এ ধাতুর সঙ্গে ক্লোরিনের ভরের অনুপাত, এ ধাতু আর ক্লোরিন এই কেসটাকে নিলাম, এ ধাতু আর ক্লোরিন তাদের কেস থেকে আমরা কি বের করলাম, এ ধাতু আর ক্লোরিনের কেস থেকে আমরা বের করলাম যে এ ধাতু আর ক্লোরিনের ভরের অনুপাত ওদের তুল্যাঙ্ক ভারের অনুপাতের সঙ্গে সমান হবে, সেখান থেকে এর তুল্যাঙ্ক ভারটা বের হলো। এবারে আমরা কেস 2 টাকে নেব, যেখানে আমরা এ আর বি এর মধ্যে বের করব। কি বের করব এখানে বের করবো একই রকম ভাবে যে এ ধাতুর ভর বাই বি ধাতুর ভর ইজ ইকুয়াল টু এ ধাতুর তুল্যাঙ্ক ভার বাই বি ধাতুর তুল্যাঙ্ক ভার। রাইট? তাহলে এখান থেকে বি ধাতুর তুল্যাঙ্ক ভার বেরিয়ে যাবে, কারণ এ ধাতুর তুল্যাঙ্ক ভার কত, এ ধাতুর তুল্যাঙ্ক এ ধাতুর ভর কত, এ ধাতুর ভর হচ্ছে 1 গ্রাম আর বি ধাতুর ভর হচ্ছে 1.134, তাই তো বলেছে 1 আর 1.134 গ্রাম ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা তো বেরিয়েই গেছে। তাহলে আরামসে এবারে এইটা কিন্তু বেরিয়ে যাবে, বের করে ফেলবে। আশা করছি মাথায় ঢুকলো কেমন করে প্রবলেমটা সলভ করতে হবে। একবার দেখে নাও, এ ধাতুর মধ্যে বলে দিয়েছিল ক্লোরিন কত আছে, মানে ধাতুটা কতটা আছে পেয়ে গেলাম, কারণ ধাতব ক্লোরাইডে ক্লোরিন কত আছে বলে দিয়েছি, তাহলে ধাতু কত আছে, মানে এ ধাতুর ক্লোরাইড, বেসিক্যালি এটা হচ্ছে এ ধাতুর ক্লোরাইড। সো এ ধাতুর ক্লোরাইডে ক্লোরিন কতটা আছে পেয়ে গেছি, এ ধাতুর ক্লোরাইডে তাহলে এ কতটা আছে পেয়ে গেলাম, তাহলে ওদের ভরগুলো পেয়ে গেলাম। তাহলে কি বের করলাম, দুজনের ভরের অনুপাত, এ ধাতু আর ক্লোরিন তাদের ভরের অনুপাত, সেটাই হচ্ছে ওদের তুল্যাঙ্ক ভারের অনুপাত। ক্লোরিনের তুল্যাঙ্ক ভার বের করলাম, সেখান থেকে এ ধাতুর তুল্যাঙ্ক ভার পেয়ে গেলাম। রাইট? ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে গেলাম। এবারে সেকেন্ড কেসে যাচ্ছি। সেকেন্ড কেসে আমরা বের করলাম যে এ ধাতুর ভর বাই বি ধাতুর ভর, ওটা হবে আবার ওদের তুল্যাঙ্ক ভারের অনুপাতের সঙ্গে সমান। তাহলে এ ধাতুর ভর তো 1 গ্রাম, বি ধাতুর ভর দিয়েছে 1.134 গ্রাম, এ ধাতুর তুল্যাঙ্ক ভর একটু আগে বের করেছি, তাহলে বি ধাতুর তুল্যাঙ্ক ভর আরামসে বেরিয়ে যাবে। দুটো কেস হচ্ছে, সেটা শুধু আমরা করে ফেললাম। সো তুল্যাঙ্ক ভর রিলেটেড বিভিন্ন প্রবলেম, মোলে রিলেটেড বিভিন্ন প্রবলেম, মোল কনসেপ্ট, মোল মিলিমোল, কত আয়তন হতে পারে, কত ভর হতে পারে, সেই রিলেটেড প্রবলেম, তুল্যাঙ্ক ভর, এগুলো আমরা আজকের ক্লাসে কভার করলাম। এরপরে যে আমরা ক্লাসটা রাখবো, সেই ক্লাসটাতে আমরা এরকম আরো কিছু অঙ্ক নিয়ে আসবো বেসিক কনসেপ্ট থেকে। দেখতে থাকো লক্ষ্যভেদ।